হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি নন্দিতা ঘোষ। আমার ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা আমাকে সকলে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছ এবং শুনতে এবং দেখতে পাচ্ছ। অনেকের কাছে নতুন এবং অনেকের কাছে পুরনো একজন ব্যক্তিত্ব যে তোমাদের সাথে বাংলা এবং সিডিপির বিষয়টা কিন্তু আলোচনা করে থাকে। একটু যারা চ্যানেলে নতুন তাদের সাথে আমার একটু পরিচয় পর্বটা আগে কমপ্লিট করে নেওয়া দরকার। আমি নন্দিতা ঘোষ এবং আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। একেবারে নিজের মতো হয়ে ওঠার একটা জায়গা এবং নিজের মতো করে তৈরি হওয়ার একটা জায়গা। কোথাও কি সেলফ স্টাডির একটা জায়গা তুমি বলতে পারো, যেখানে দাঁড়িয়ে আমরা একসঙ্গে পড়াশোনা করব এবং কিছু কিছু বিষয় আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, কিছু কিছু বিষয় তোমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। সেরকমই একটা ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে ক্লাসটি হবে তোমরা পেজ দেখে, ফ্রন্ট পেজ দেখে বুঝতে পারবে আজকে আমাদের কিন্তু 2023-এ ডাব্লিউবি টেটের কোয়েশ্চেন সলভ করা হচ্ছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু একটি সিডিপি ক্লাস করতে চলেছি। সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। ছোট্টর মধ্যে ক্লাসটি করব, কেবলমাত্র আমাদের যে সঠিক উত্তরগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখে চলে যাওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। প্রথম আমাদের প্রশ্ন দেখো কি বলছে, যে সক্রিয় চিন্তন স্তরে শিখনের প্রসঙ্গটি প্রাসঙ্গিক প্রশ্নটি কি? সক্রিয় চিন্তন স্তর, তোমার আগে বুঝতে হবে যে সক্রিয় চিন্তন স্তর কি জিনিস হয়। যেখানে দাঁড়িয়ে আমাদের চিন্তা বা আমাদের থিঙ্কিংটি সক্রিয়ভাবে কাজ করছে, এরকম একটা জায়গাকে আমরা কি বলে থাকি? আমরা কিন্তু সক্রিয় চিন্তন স্তর বলে থাকি। যেখানে দাঁড়িয়ে আমাদের মস্তিষ্ককে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হচ্ছে, এমন একটা জায়গা থেকে যদি কোনো বিষয় তোমাকে আলোচনা করতে দেয়, তাহলে তোমরা বুঝতে পারবে সেটাকে কিন্তু আমরা সক্রিয় চিন্তার স্তর বলবো। আমাদের উত্তরটা দেওয়াই আছে, কিন্তু আমরা প্রত্যেকটা অংশকে আলোচনা করতে করতে যাবো। প্রথমে কি বলছে দেখো, ইঁদুর এবং বিড়ালের মধ্যে একটি পার্থক্য। এবার তোমরা আমাকে বলো যে ইঁদুর এবং বিড়ালের মধ্যে পার্থক্য যেটা আছে, আমরা সাধারণতভাবে দেখে যে সাধারণ পার্থক্যগুলো হয় সেগুলো আমরা কোনো বইয়ের থেকে দেখে, আমাদের ন্যাচারাল জগতের থেকে দেখে, একটা মিলিয়ে বা কোনো কিছু থেকে আলোচনার মাধ্যমে আমরা এটা সলভ করতে পারি। আমাকে কিন্তু তেমন ভাবে চিন্তন স্তরের মাথার মধ্যে একটা হার্ডলি কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না, ভাবনা করতে হচ্ছে না, আমার মধ্যে থেকে নিজেকে কিছু বের করে আনতে হচ্ছে না। দ্বিতীয় কি বলছে, ইংরেজিতে যে কাম শব্দ রয়েছে তার অতীতকাল, এটা আমরা সাধারণত ভাবে মুখস্থ বিদ্যা জেনে থাকি, আমরা গ্রামার করার সময় জেনে থাকি, আমাদেরকে কিন্তু ভাবতে হচ্ছে না। এটা ওয়ান টাইপ অফ রুট মেমোরাইজেশনের কথা বলে। তৃতীয় যে বিষয়টা আছে আসামের ভৌগোলিক অবস্থান, এই আসামের ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমাদের নিজেদেরকে ভাবতে হয় না। কেন ভাবতে হচ্ছে না? কারণ আমাকে ম্যাপ তৈরি করতে হচ্ছে না। উই হ্যাভ আ ম্যাপ। আমাদের কাছে প্রচুর ম্যাপস থাকে এবং সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের ম্যাপ থেকে, আমরা ইন্ডিয়ার ম্যাপ থেকে বা নির্দিষ্টভাবে আসামের ম্যাপ থেকে আমরা কিন্তু সেটাকে দেখে তাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলতে পারি, বা আমরা কোনো বই থেকে জানতে পারি, আমরা সাধারণ ভূগোলের থেকে জানতে পারি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু সম্ভব। কিন্তু যেটা সম্ভব নয় সেটা হচ্ছে যে ইলিশ মাছকে জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতে হলে, অনেকক্ষণ যদি বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো? ইলিশ মাছ সম্পর্কে অনেক জায়গায় ব্যাখ্যা দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যেটা দেওয়া হয়নি সেটা হচ্ছে কিভাবে আমাদের এটা দেখা সম্ভব, বা আমি কিভাবে এই বিষয়টাকে এক্সপ্লেন করব। আমাকে যদি দেখতে দেয় কোনো কিছুকে, আমাকে তার মানে হাতে কলমে কাজটা করে দেখতে হবে। তোমাকে যদি বলা হয়ে থাকে তোমাকে একদলা মাটি দেওয়া হয়েছে এবং একদলা মাটির একটা পুতুল করে তোমাকে জানান দিতে হবে যে কতক্ষণে মাটির পুতুলটি শোকাচ্ছে। এবার সেটা অনেক কিছুর উপর নির্ভর করে। কিসের কিসের উপর নির্ভর করে? তুমি কিভাবে মাটিটা মাপছো, কতটা সূর্য এসেছে, কতটা আলো পড়ছে, কতক্ষণে শোকাচ্ছে, এই প্রত্যেকটা জিনিস তোমাকে হাতে কলমে মেজারমেন্ট করতে হচ্ছে, তোমাকে দেখতে হচ্ছে, তোমার চিন্তন স্তর ক্রিয়া করছে। এটা হাতে কলমের কাজ হচ্ছে। ঠিক তেমনই ভাবে মেন্টালিও কিছু আমাদের জিনিস কিন্তু থিঙ্কিং করতে হয়, যেটা আমি সাধারণত ভাবে বইয়ের খাতায় বা আমি গুগল করে পেতে পারবো না, আমাকে হাতে কলমে করে দেখতে হবে। যদি এরকম কিছু বলা হয়ে থাকে তাহলে বুঝতে হবে তোমাকে সক্রিয় চিন্তনের স্তর কাজ করছে। সক্রিয় চিন্তন কি জিনিস হয়? যেখানে দাঁড়িয়ে আমাদের চিন্তাধারা, আমাদের মস্তিষ্কের থিঙ্কিংকে নিজের মতো করে কাজ করতে হচ্ছে, তাকে আমরা কি বলছি? সক্রিয় চিন্তন স্তর। তাহলে আমাদের উত্তর কি হবে? ডি হবে। আমরা সকলে উত্তর জানি, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে যাওয়ার চেষ্টা করছি। কি বলছে দেখো, ইংরেজিতে গদ্য উচ্চারণ করে পড়বার সময় শিক্ষিকা শিক্ষক শিশুর উচ্চারণে অসুবিধা শনাক্ত করেন। মানে শিশুর উচ্চারণ করতে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, সেই জায়গাটা কিন্তু শনাক্ত করছে। এটিকে কি বলা যেতে পারে? এটিকে বলা হচ্ছে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। এটাকে কি বলা হচ্ছে? অ্যাসেসমেন্ট। তোমাকে আগে জানতে হবে অ্যাসেসমেন্ট কি জিনিস হয়ে থাকে।
এটাকে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলছে। শিক্ষণের অ্যাসেসমেন্ট চূড়ান্ত মূল্যায়ন এবং নির্ণায়ক পরীক্ষা এগুলো আলাদা হয়ে থাকে। তার আগে যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট কি জিনিস হয়। মনে রাখবে, যখন আমরা কোনো একটা কাজ করার পর আমাকে ঠিক বা ভুল বলে দাগিয়ে দেওয়া হয় না, আমার কাছে নিজেকে শুধরে নেবার আরো একটা সুযোগ থাকে। আমি নিজেকে আরো বেশি উন্নত করতে পারি বা আমাদের ভুল জায়গাগুলোকে রেকটিফাই করতে পারি যদি কোনো একটা এক্সাম তোমাকে এই ধরনের সুযোগ দেয়, জীবনে কোনো একটা পরীক্ষা তোমাকে যদি এই ধরনের সুযোগ দেয়, তখন তাকে আমরা অ্যাসেসমেন্ট বলি। আমাকে নিজেকে বা অন্য কাউকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাকে অ্যাসেসমেন্ট বলা হয়ে থাকে। এখানে আমাদের পরীক্ষার বিষয়পত্র, পরীক্ষার নাম্বার যেরকম থাকে, সেরকম ভাবে তুমি কার সাথে কিরকম ব্যবহার করছো সেটাও ইনক্লুড থাকে। তোমার কো কারিকুলাম অ্যাক্টিভিটি, সেটা খেলাধুলো হতে পারে, সেটা কোনো আমাদের বই পড়া হতে পারে, সেটা কোনো নৃত্য হতে পারে, সেটা কোনো নাট্য হতে পারে। তাতে তুমি কতটা ভালো পারফর্ম করছো সেটাও দেখার বিষয়ের মধ্যে পড়ে। তুমি কতটা ভালো পড়াশোনা করছো, তোমার ক্লাসে বাচ্চাদের সাথে কিরকম ব্যবহার করছো সেটাও তোমার কিন্তু অ্যাসেসমেন্টের মধ্যে পড়তে পারে। ওয়ান টাইপ অফ পোর্টফোলিও বলতে পারো। তোমার সহপাঠীদের সাথে তুমি কেমন ব্যবহার করছো, স্কুলে হোমওয়ার্ক করে আনছো কিনা, বাবা মাদের সাথে ইভেন কেমন ব্যবহার করছো, এই প্রত্যেকটা বিষয় তোমার অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। এই অ্যাসেসমেন্টের কিছু একটা এমন ব্যাপার আছে যেটা ইভ্যালুয়েশন থেকে অ্যাসেসমেন্টকে আলাদা করে। ইভ্যালুয়েশন হচ্ছে সেটা, মূল্যায়ন হচ্ছে সেই বিষয়টা যেখানে তোমাকে দাগিয়ে দেওয়া হয় তুমি ঠিক না ভুল। ইভ্যালুয়েশন হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা ক্লাসে থাকা ফাইনাল পরীক্ষার মতো, যেখানে আমাকে একটা রেজাল্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় তুমি পাশ করেছো নাকি তুমি ফেল করেছো। তোমার সেখানে নিজেকে রেকটিফাই করার কিন্তু জায়গা থাকে না। যেখানে নিজেকে ঠিক করার বা সঠিক করার, আরো বেশি উন্নত করার, ভুলগুলোকে ঠিক করার জায়গা থেকে, সেটাকে আমরা অ্যাসেসমেন্ট বলি। এই অ্যাসেসমেন্ট কিন্তু সাধারণত ভাবে তিন ধরনের হয়ে থাকে। কি কি অ্যাসেসমেন্ট হয়? একটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আরেকটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা, সেটা হচ্ছে যখন আমি তোমাকে ক্লাস করাচ্ছি, যেমন ধরো আমি তোমাকে আজকে যে সিডিপি ক্লাসটা করাচ্ছি এটা আমাদের রেকর্ডেড ভার্সনে যাচ্ছে, ঠিক আছে? এইবারে তোমাকে যদি আমাকে প্রশ্ন করতে হয় অ্যাসেসমেন্ট অফ লার্নিং এর ক্ষেত্রে, তোমাকে ক্লাসের শেষে প্রশ্ন করতে হবে বা ক্লাসটা হয়ে যাওয়ার পরে, ক্লাসটা তুমি দেখার পরে তোমার মনে যা কিছু প্রশ্নপত্র আসলো সেটা তোমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। তার মানে কি, ক্লাসের শেষে তুমি যা কিছু জানতে চাইছো, যেটা তোমাকে ঠিক করে দেওয়ার জায়গা তোমার শিক্ষিকা শিক্ষক যদি তোমার গাইডেন্স আছে সে যদি ঠিক করে দিয়ে থাকেন, বা ক্লাসের শেষে তোমার যদি কোয়েরি গুলো বা সমস্যাগুলো সমাধান হয়ে থাকে, তাকে আমরা অ্যাসেসমেন্ট অফ লার্নিং বলবো, যেটাকে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলবো বা শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলবো। তারপরে জন্য বলছি, শিক্ষণের অ্যাসেসমেন্ট বলবো অফ আছে যেটা। অ্যাসেসমেন্ট ফর লার্নিং কি জিনিস হয়? শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, যেখানে দাঁড়িয়ে তুমি যেখানে ক্লাসরুমে বসে আছো সেই ক্লাসে বসে তোমার কোনো কিছু সলভ হচ্ছে। আমি যদি তোমার আজকে লাইভ ক্লাস নিতাম, তাহলে দেখতে পেতে যে আমরা লাইভ সেকশনে কিন্তু সমস্ত কিছু সলভ করতে পারছি এবং তার কিন্তু উত্তর দিতে পারছি। তুমি সেখান থেকে জেনেই ক্লাসের পরের জন্য তোমাকে অপেক্ষা করতে হচ্ছে না, ক্লাসটা কখন শেষ হবে, তারপর তুমি আমাকে প্রশ্ন করবে, তারপর আমি তোমার উত্তর দেবো, এরকম একটা জায়গা থেকে তোমাকে কিন্তু আলোচনা করতে হচ্ছে না। তোমাকে যেটা করতে হচ্ছে, তুমি ক্লাসের মধ্যে থেকেই আমাকে আলোচনা পর্বের মধ্যে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারছো, তুমি তোমার সুবিধা অসুবিধাগুলো বুঝে নিতে পারছো। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং কি জিনিস হয়ে থাকে? অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং হচ্ছে সেই বিষয়টা যেখানে তোমার সহপাঠী বা আমাদের ক্লাস চলাকালীনই হয়তো তুমি কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করলে, আমাদের এরকম বিভিন্ন গ্রুপে হয় যারা স্টুডেন্টসরা যুক্ত থাকে, কেউ একজন প্রশ্ন জিজ্ঞেস করলে অন্য একজন উত্তর দিয়ে সেটা কিন্তু সলভ করে দেয়। আমি কখন বলছি তার জন্য অপেক্ষা করছে না, বা তাদের মতো করে তারা চেষ্টা করে। এই যে তোমার সহপাঠীর কাছ থেকে তুমি কোনো কিছু শিখে নিলে, সেটা তোমার পাশের বন্ধু বান্ধব হতে পারে, পাশের কোনো দিদি হতে পারে, তোমার ক্লাসের কোনো স্টুডেন্ট হতে পারে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ব্যক্তিত্ব হতে পারে। যদি এরকম কোনোভাবে তুমি শিখে থাকো বা তোমার শিক্ষণ প্রণালীর উন্নতি হয়ে থাকে বা তোমার শেখার জায়গা যদি রেকটিফাই হয়ে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং এর মধ্যে পড়ছে। মনে রাখবে, অ্যাসেসমেন্ট জিনিসটাই কখনো তোমাকে পাস বা তুমি ফেল এটা বলে দাগিয়ে দেয় না। অ্যাসেসমেন্ট তোমাকে শোধরানোর আরো একটা সুযোগ দেয়। এই সুযোগটাকে তোমাকে দেখতে হবে। যেখানে এই সুযোগের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট, এবং যেখানে এই সুযোগটা তোমাকে দেওয়া হয় না, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ক্লাসে ফাইনাল এক্সাম কোন ধরনের পরীক্ষার মধ্যে পড়ছে বা তুমি এটাকে কি বলতে পারো, তুমি এটাকে অ্যাসেসমেন্ট বলবে নাকি তুমি এটাকে ইভ্যালুয়েশন বলবে, মনে রাখবে সেটাকে আমরা অ্যাসেসমেন্ট বলবো না, তখন কিন্তু আমরা সেটাকে ইভ্যালুয়েশন বলবো। কারণ ক্লাসে থাকা ফাইনাল এক্সাম, তার ক্লাসের শেষে ঘটা ফাইনাল এক্সাম কিন্তু তুমি সঠিক নাকি ভুল এই জায়গাটাকে দাগিয়ে দেয়। তোমার টেট পরীক্ষা যদি একটা পরীক্ষা থাকে,
তোমাকে একটা পরীক্ষার মাধ্যমে তোমাকে ঠিক না ভুল তোমাকে দাগিয়ে দেবে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ইভ্যালুয়েশন বলতে পারো, এটা কিন্তু অ্যাসেসমেন্ট নয়। তুমি সেটাকে নতুন করে শুধরে আবার সেই দিনে টেট পরীক্ষা বসতে পারো না, বা তোমার জন্য এক সপ্তাহ পরে সেই টেট পরীক্ষা অ্যারেঞ্জ করা হবে না, বা তোমার ভুলের জায়গাগুলি ঠিক করা জায়গা কিন্তু থাকবে না। সেটা হচ্ছে ইভ্যালুয়েশন। যেখানে ঠিক ভুলের জায়গা ঠিক করা জায়গা থাকে না সেটা হচ্ছে ইভ্যালুয়েশন, যেটা ঠিক করা জায়গা থাকে সেটাকে আমরা অ্যাসেসমেন্ট বলি। এবং অ্যাসেসমেন্ট কেবলমাত্র তোমার নাম্বারের ভিত্তিতে হয় না। আমি পরীক্ষার খাতায় কটা নাম্বার পেলাম সেটা আমার অ্যাসেসমেন্ট নয়। অ্যাসেসমেন্ট কোনো একজন মানুষকে, কোনো একজন ব্যক্তি থেকে, কোনো একটা সিস্টেমকে পুরোপুরিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু দেখি এবং পরখ করতে থাকি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এখানে অ্যাসেসমেন্ট অফ লার্নিং হলো না ফর লার্নিং হলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, এটা তোমাদের জন্য কিন্তু একটা প্রশ্ন রইলো যে আমরা এটাকে অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলছি, অফ লার্নিং বলছি, নাকি অ্যাজ লার্নিং বলছি, এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু জানাবে। আমরা কিন্তু শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, আমাদের উত্তর হচ্ছে কেন হচ্ছে, কারণ দেখো ব্যক্তি বা বাচ্চা যখন পড়াশোনা করছিল, যখন ক্লাসে ছিল, শিক্ষিকা যখন ছিলেন, সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে তার উচ্চারণে অসুবিধা থাকছে এবং টিচার কিন্তু সেটাকে আইডেন্টিফাই করেছে যে তার কিছু সমস্যা হচ্ছে। এই জন্য আমরা কিন্তু এটাকে অ্যাসেসমেন্ট বা শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট কিন্তু বলে থাকবো। কেন শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট বলবো? কারণ আমাদের যখন ক্লাসটা চলছিল তখন বাচ্চার সমস্যা হয়েছে, এবং তখনই কিন্তু আমি সমাধানের জায়গায় যাচ্ছি না, আমাদের বলা হয়নি সমাধান হচ্ছে কিনা। যদি সমাধান হতো সেটাও অ্যাসেসমেন্ট হচ্ছে কি অ্যাসেসমেন্টের জন্য শিখন হয়ে যেত। যেহেতু ক্লাসে বসে সমস্ত প্রক্রিয়া হচ্ছে, সমস্যা জানা, সমস্যার সমাধান, সমস্ত বিষয়গুলো হচ্ছে, তার জন্য কিন্তু অ্যাসেসমেন্টের জন্য শিখন কিন্তু হয়ে যাবে আমাদের উত্তর। এটা আমাদের ইংরেজিতে একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা একটা ধারাবাহিক মূল্যায়নের একটা প্রশ্ন, যেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের বলা হচ্ছে যে ধারাবাহিক বিবৃতিতে বলা হচ্ছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। খুব ভালো করে বুঝবে, মূল্যায়নের উপর প্রশ্ন বলছে, কি বলছে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার যে ফলাফল আছে তার উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। খুব ভালো করে বুঝবে যে আমরা যেটাকে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ লার্নিং বলে থাকি, যেটাকে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন বলে থাকি, যেখানে সার্বিক কথাটা আসছে, মনে রাখবে সেটা কখনো একটি বিষয়কে আইডেন্টিফাই করে, সে কখনো কেবলমাত্র শিক্ষার ফলাফলের ওপর নির্ভর করে আইডেন্টিফাই হয় না। সেটা আমাদের অনেকগুলো বিষয়কে সামনে রাখে, আমাদের পরীক্ষাকে সামনে রাখে, আমরা কিভাবে কার সাথে ব্যবহার করছি সেই বিষয়টাকে সামনে রাখে, আমি কতটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছি, আমি খেলায় কতটা অংশগ্রহণ করছি, আমার নৃত্য কতটা ভালো, আমি কার সাথে কতটা ভালো কথা বলছি, বাবা মার সাথে আমার বিহেভিয়ার কিরকম, এই প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে কিন্তু হয়। যদি সেখানে কেবলমাত্র শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার কথা বলে থাকে, মনে রাখবে সেটা কিন্তু অবশ্যই ঠিক নয়, সেটা কিন্তু একটা ভুল বিবৃতি। দ্বিতীয় কি বলছে দেখো, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশে একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। খুব ভালো করে দেখবে, আমরা যেরকম স্ট্রাকচারালি নিজেকে তৈরি করছি, ঠিক তেমনই ভাবে সামগ্রিক ভাবে, মানে বিষয়টা হোল তৈরি হচ্ছে। আমি সোশ্যালি যেরকম ভাবে পাকাপোক্ত হচ্ছে, আমি ইমোশনালি সেভাবে পাকাপোক্ত হচ্ছে, আমি ফিজিক্যালি সেভাবে পাকাপোক্ত হচ্ছি, এবং কগনিটিভ অর্থাৎ জ্ঞানীয় দিক থেকে কিন্তু পাকাপোক্ত হয়ে উঠছি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের কি দেখে, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন বা ইভ্যালুয়েশন কিন্তু দেখে থাকে। মনে রাখবে, যে যুক্তিটি রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে ঠিক বলে মনে হলেও আমাদের কিন্তু যেটা বিবৃতি ছিল বা অ্যাসারশন ছিল সেটা কিন্তু আমাদের কাছে ঠিক নয়। তার জন্য দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য করো এক একটা পয়েন্ট, এ এবং আর উভয় সত্য। দেখো এ এবং আর যদি সত্য হতো তাহলে এ এখানে কিন্তু প্রথমেই কাটা চলে যাবে, তার মানে কি হলো, প্রথম অপশনটা কিন্তু ভুল, কারণ আমরা দেখে নিয়েছি এ কিন্তু আমাদের কাছে সঠিক নয়। তারপর আবার একই কথা বলছে, এ এবং আর উভয় সত্য, এ তো সত্যই নয়, তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টও বাদ চলে যাচ্ছে। তারপর বলছে এ সত্য আর কিন্তু মিথ্যে, এ যদি সত্য না হয় তাহলে আমাদের সিও কিন্তু বাদ চলে যাচ্ছে। এখানে কেবলমাত্র আমরা দেখতে পারবো এ হলো মিথ্যে কিন্তু আর হলো সত্য, যেটা কিন্তু আমাদের ডি নম্বর অপশনকে দাগায় এবং আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম? 4 নম্বর উত্তর কি বলছে দেখো, প্রশ্ন কি বলছে, একটি বিশেষ সংস্কৃতি কখন এবং কিভাবে ভাষার ব্যবহার করা হবে তার নিয়মকে কি বলা হয়? মনে রাখবে সেটাকে আমরা প্র্যাগম্যাটিক্স বলে থাকি। এটা ভাষার উপরে একটা প্রশ্ন, যেটাকে আমরা ব্যাখ্যা করতে চাইছি না বা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই তেমন ভাবে। আমাদের এখানে একটা ম্যাসলোর চাহিদার উপর, থিওরির উপর একটা প্রশ্ন এসছে। ম্যাসলো হচ্ছে আমাদের একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে ম্যাসলো চাহিদার উচ্চক্রমিক পর্যায়ে
ম্যাসলোর পর্যায়টা হচ্ছে এরকম দেখতে একটা পর্যায়, যেখানে একদম নিচের থেকে কিছু স্টেজেস বিলং করে, অনেকটা ব্লুম ট্যাক্সোনমির মতো দেখতে। ম্যাসলোর এরকম কিছু পর্যায় রয়েছে, সেখানে আমরা কোনো কোনো জায়গায় 5টা, কোনো কোনো জায়গায় 7টি পর্যায়কে দেখতে পারি। তার তত্ত্ব অনুযায়ী আত্মপ্রতিষ্ঠার চাহিদা, মনে রাখবে যে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা সেলফ ডিক্লারেশনের জায়গা কিন্তু একেবারে সর্বোচ্চ স্তর বলা হয়ে থাকে আমাদের আত্মপ্রতিষ্ঠার চাহিদাকে। মানে আমাদের ম্যাসলো থিওরি অনুযায়ী, আমি তোমাদের আস্তে আস্তে যখন থিওরি গুলো পড়াবো তখন সেগুলো বলবো। আমি শুধুমাত্র আজকে উত্তরগুলো সাধারণ একটা ব্যাখ্যা এবং উত্তরগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব। মনে রাখবে এটা সর্বোচ্চ স্তরের চাহিদা, এবং ম্যাসলো থিওরিকে আমরা সাধারণতভাবে এই পিরামিডটাকে দুটো ভাগে দেখতে পারি। একটা হচ্ছে কি বাহ্যিক চাহিদা বা প্রেষণার ওপরে ডিপেন্ড করে যেটা তৈরি হচ্ছে, এবং আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বৃদ্ধিজনিত চাহিদার উপর ডিপেন্ড করে। বাহ্যিক চাহিদা মানে যেটা সাধারণ আমাদের নিড বা প্রয়োজনীয় জিনিস, সেটাকে আইডেন্টিফাই করছে। যেমন আমাদের ক্ষুধা হতে পারে, আমাদের নিরাপত্তা হতে পারে, আমাদের আত্মসম্মান হতে পারে, এগুলো আমাদের সেলফ নিড থাকে। আত্ম তারপর হচ্ছে আত্মসংযুক্তির একটা চাহিদা থাকে, যেখানে লাভ এবং বিলঙ্গিংনেস এর দ্বারা আমরা নিজেকে যুক্ত করার চেষ্টা করি। এগুলো আমাদের বেসিক নিডের মধ্যে পড়ে। কিন্তু সাফল্যের চাহিদা হচ্ছে সেই জায়গাটা, বা বৃদ্ধিজনিত চাহিদাও এটাকে অনেক সময় বলা হয়ে থাকে। সেখানে আমরা আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নান্দনিক চাহিদা এবং আমাদের জ্ঞানের চাহিদাকে দেখতে পারি। কিন্তু এই তিনটে সর্বোচ্চ স্তরে কিন্তু আমাদের জায়গায় থাকে, যেখানে সর্বোচ্চ স্তরে আত্মপ্রতিষ্ঠা চাহিদা থাকে, যেটাকে আমরা সাফল্যের চাহিদা বলে থাকি। আমাদের উত্তর কিন্তু বি হয়ে যাবে। তারপরটা কি বলছে, একটা সাধারণ এবং ভাবনা চিন্তার উপর করা কোয়েশ্চেন, অনেক জায়গায় ভুল আমরা দেখতে পাই। কি বলছে দেখো, একই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুজন পরীক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয় জন পেয়েছে 90, তাহলে কি বলা হচ্ছে, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের জ্ঞান দ্বিগুণ। খুব ভালো করে দেখবে, প্রথম জন যা পেয়েছে 45, 90 কিন্তু তার কিন্তু দ্বিগুণ। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, দক্ষতা বা জ্ঞান কোনো একটা ব্যক্তি বা মানুষের নাম্বারের ওপর দাঁড়িয়ে হয় না। কোনো একজন মানুষ কোনো একটা কাজে কতটা দক্ষ তুমি তাকে আইডেন্টিফাই করতে পারো না কারোর একটা নাম্বার দেখে। এটা কিন্তু তথাকথিতভাবে সত্যি। কারণ জ্ঞান কিন্তু কোনো একটা সাবজেক্টে পাওয়া নাম্বার দেখে আমরা কিন্তু তাকে আইডেন্টিফাই করতে পারি না। হয়তো সেই দিন তার পরিস্থিতি ইমোশনাল দিক থেকে সঠিক ছিল না, বা শারীরিক দিক থেকে সঠিক ছিল না, তাই হয়তো সে পরীক্ষার খাতায় সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেনি। তার জন্য হতেই পারে তার কম নাম্বার এসেছে। তার জন্য আমি কিন্তু কখনোই বলতে পারি না, বা আমরা এরকম প্রচুর পার্সনকে দেখেছি যারা হাতে কলমে প্রচুর ভালো কাজ করে, কিন্তু খাতায় লিখতে গেলে কোথাও গিয়ে তাদের সমস্যা হয়, তারা সঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারে না। তার জন্য কোনো একটা মানুষের দেওয়া কোনো একজন নাম্বার দেখে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না বাচ্চার কতটা মেধা রয়েছে, বাচ্চার কতটা জ্ঞান বা নলেজ রয়েছে, বাচ্চার কতটা দক্ষতা রয়েছে। দক্ষতা, জ্ঞান, মেধা এগুলো কিন্তু কোনো নাম্বার দ্বারা আইডেন্টিফাই করা যায় না। যদি কেউ করে থাকে তাহলে সেটা ভুল। যেমন বুদ্ধিকে সঠিকভাবে আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি না। যদি কেউ বলে থাকে বুদ্ধিকে মেজার করা যায়, অবশ্যই একাংশে করা যায়, কিন্তু একটা মানুষের বুদ্ধি সঠিক কতটা পরিমাণে এটা কখনোই কিন্তু মেজারেবল নয়। একটা মানুষের অনুভূতি ঠিক কতটা পরিমাণে তার খারাপ লেগেছে বা কতটা পরিমাণে একটা মানুষের ভালো লেগেছে, এটা কিন্তু মেজারেবল নয়। যদি কেউ বলে থাকে তাহলে সেটা বলা হবে যান্ত্রিকতার দিক থেকে একটা ছলনা মাত্র। ঠিক আছে, তো এগুলোকে মেজার করা যায় না। যেহেতু মেজার করা যায় না, তার মানে এই দুটোই ভুল। তারপর কি বলছে, দ্বিতীয় জন প্রথম জনের থেকে অর্ধেক পেয়েছে, কিন্তু সেরকম তো নয়। দ্বিতীয় জন কিন্তু প্রথম জনের থেকে অর্ধেক নাম্বার বেশি পেয়েছে, কিন্তু এখানে বলছে অর্ধেক নাম্বার দ্বিতীয় জন কিন্তু আমাদের প্রথম জনের থেকে অর্ধেক নাম্বার পেয়েছে। তার মানে দ্বিতীয় জন 45 পেয়েছে এরকম বলা হচ্ছে। তুমি যদি খুব ভালো করে দেখো যে প্রথম জন তার মানে যেই দ্বিতীয় জন আছে তার থেকে বেশি নাম্বার পেয়েছে, অর্ধেকের বেশি নাম্বার পেয়েছে, তাহলে তার মানে সে 45 পেয়েছে, কিন্তু সেটা তো সত্যি নয়, তার জন্য এটা কাটা। যদি এই তিনটাও তুমি আইডেন্টিফাই করতে পারো, তবুও তুমি এই ডি নাম্বার উত্তরটিকে কিন্তু তুমি নাম্বার হিসাবে নিতে পারবে, অর্থাৎ সঠিক উত্তর বলে তুমি নির্বাচন করতে পারবে। যদি সেটা নাও করতে পারো, তুমি যদি সাধারণভাবেও দেখো যে প্রথম জন কেবলমাত্র দ্বিতীয় জনের থেকে 45 নম্বর বেশি পেয়েছে, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর বলে আইডেন্টিফাই করতে হবে। অনেকের কাছে এই উত্তরটা অনেক বেশি কনফ্লিক্টেড মনে হয়েছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে এই উত্তরটা সঠিক ব্যাখ্যা, যেখানে দাঁড়িয়ে আমরা বলি যে জ্ঞান এবং দক্ষতাকে যেহেতু আমরা কোনো নাম্বার দ্বারা পরিমাপ দ্বারা পরিমাপ করতে পারি না, তার জন্য প্রথম দুটো উত্তর সঠিক নয়। দ্বিতীয়টা সঠিক নয়, কারণ পুরো একটা থিওরিক্যাল দিক থেকে বিষয়টা ভুল। তার মানে আমাদের কাছে ডি পড়ে রইলো, সেদিক থেকে ডি আমাদের উত্তর। এবং তুমি যদি সাধারণভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করো, দেখতে পারবে যে প্রথম জন কেবলমাত্র নাম্বার 45 নম্বর বেশি পেয়েছে দ্বিতীয় জনের থেকে, কিন্তু সে কখনো এটা বলা যায় না তার জন্য তার দক্ষতা বা তার জ্ঞান প্রথম জনের থেকে দ্বিগুণ। ঠিক আছে, বোঝাতে পারলাম?
একটু 6 নম্বরের প্রশ্নে চলে যাব। 6 নম্বরের প্রশ্ন নিয়ে প্রচুর বিভেদ ছিল। ব্লুমের ওপর একটি প্রশ্নপত্র, যেখানে বলা হয়েছে ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত এবং বিযুক্ত গুলো হলো। খুব ভালো করে বুঝবে, প্রথমে সংযুক্তর কথা বলেছে, তারপর বিযুক্তর কথা বলেছে। এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এবং প্রচুর ভুল উত্তর পেয়েছি আমরা আমরা যখন প্রথম এটাকে সলভ করতে দেখি। কি বলছে দেখো ইংরেজিতে, খুব ভালো বুঝতে পারবে তাহলে। ইন দ্য রিভিশন, খুব ভালো করে দেখবে, রিভিশন ফেজ, ব্লুম ট্যাক্সোনমি যে রিভিশনের জায়গাটা ছিল তোমরা জেনে থাকবে। একটু পেছনে গিয়ে দেখো যে ব্লুমের যখন আমরা প্রথম স্ট্রাকচার দেখি তখন সেটা 1956 হয়। আফটার দ্যাট যে স্ট্রাকচারটা দেখি সেটা 2001 হয়। তোমার কাছে হঠাৎ করে মনে হবে ব্লুম আমি জানি না শুনি না, ম্যাডাম এটা কি দেখাচ্ছেন। আমি একটু তোমাদের তার জন্য বলে রাখি, ব্লুম একজন বিজ্ঞানী যার পুরো নাম বেঞ্জামিন ব্লুম। তিনি 1905 সালে মানুষের কগনিশনের উপর এবং অর্থাৎ কগনিশন বলতে মানুষের জ্ঞানীয় যে দিক থাকে তার উপর ভিত্তি করে কিছু তত্ত্বকে রেখেছেন এবং তিনি সেখানে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে মানুষের থিঙ্কিং একটা জায়গা থেকে আস্তে আস্তে উপরের দিকে যায়। কিরকম হলো ম্যাম বিষয়টা? দেখবে কোনো একটা জিনিস সম্পর্কে আমি যখন জানি প্রথম, তখন তুমি বুঝতে পারবে যে প্রথমে আমরা সেই বিষয়টা সম্পর্কে জানছি। প্রথম যখন দেখি তখন কিন্তু সেটা বুঝতে পারি না, আস্তে আস্তে সেই মানুষটা সম্পর্কে আমরা বুঝতে শুরু করি। বোঝার পরে আমি দেখা শুরু করি তার মধ্যে ঠিক কি আছে ভুল কি আছে আমি দেখি, তারপর আইডেন্টিফাই করি সঠিকভাবে ঠিক কোনটা আছে ভুল কোনটা আছে। তারপর সেটাকে বিশ্লেষণ করি, আমার কি এই মানুষটার সাথে থাকা উচিত নাকি উচিত নয়, এই জায়গাটা হচ্ছে বিশ্লেষণের জায়গা। তারপর আমরা একটা নেক্সট হায়ার লেভেলে যাই, যেখানে দাঁড়িয়ে আমার মতানুসারে আমি কিছুদিন দেখার পরে একটা মানুষকে ঠিক বা ভুল বলে নির্বাচন করি আমার জন্য, আমি কি এই জায়গায় থেকে ঠিক করছি, এবং সেখান থেকে একটা ডিসিশনে পৌঁছাই, অর্থাৎ আমার নিজস্ব মতামতের জায়গায় পৌঁছায়। যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, যে কোনো শেখার ক্ষেত্রে মানুষের ব্রেন কিন্তু এভাবে কাজ করে। কোনো একটা জিনিসের যেরকম শুরু থাকে, কোনো একটা জিনিসের সেরকম শেষ থাকে, ঠিক তেমনই ভাবে শুরুর যে জায়গাটা সেটা আমাদের কেবল জানার জায়গা, তারপর বোঝার জায়গা, তারপর সেটাকে অ্যাপ্লাই করার জায়গা, তারপর সেটাকে অ্যানালাইজ করার জায়গা, ইভ্যালুয়েট অ্যান্ড ক্রিয়েটিং এর জায়গাকে আইডেন্টিফাই করে। যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে, যদি আমি তোমাকে একটা ফ্যান সম্পর্কে বোঝানোর চেষ্টা করি, একটা ফ্যানের সম্পর্কে আমি যদি তোমাকে বলি, তুমি ফ্যানটাকে প্রথম দেখলে, সেটাকে বোঝার চেষ্টা করলে সেটা কিভাবে হাওয়া দিচ্ছে, তারপর সেটাকে অ্যানালাইজ করার চেষ্টা করলে যে কিভাবে তার হাওয়া দেওয়া সম্ভব হচ্ছে, কি কি ভাবে সিস্টেমটা কাজ করছে। তারপর হয়তো সেটাকে তুমি অ্যাপ্লাই করে দেখলে, তোমাকে বলা হলো যে সিউজ বোর্ডের দ্বারা কিন্তু চালু হয়, তুমি সেটাকে অ্যাপ্লাই করে দেখলে আদৌ চলছে কিনা। তারপর তুমি সেটাকে অ্যানালাইজ করলে যে কিভাবে কিভাবে সেটা চলছে, তারপর সেটাকে ইভ্যালুয়েট করলে, অর্থাৎ সেটার মূল্যায়ন করলে, সমস্ত দিক দেখার চেষ্টা করলে, কিছু ঠিক থাকলে সেটাকে ঠিক করলে, কিছু ভুল থাকলে সেটাকে দেখে নিজের মতো করে কোনো কিছু একটা বানানোর চেষ্টা করলে, নিজের মতানুসারে একটা ফ্যান তৈরি করলে। এটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ লেভেল। যখন আমরা প্রথমেই সিস্টেমটা পাই সেখানে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইজ, সিনথেসিস অ্যান্ড ইভ্যালুয়েশন ছিল। অর্থাৎ এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা একটা নাউন ফর্মে ছিল। যেটা পরিবর্তিত হয়েছিল সেটা হচ্ছে সিনথেসিসের জায়গাটা পরিবর্তিত হয়ে বিশ্লেষণের জায়গাটা ক্রিয়েটিং এসেছে, এবং যেটা ইভ্যালুয়েশন ছিল সেটা নিচে এসে ইভ্যালুয়েট হয়েছে, যেটা ভার্ব ফর্মে হয়েছে। দেখো মনে রাখবে এটা কিন্তু ভার্ব ফর্ম, যেটা 2001 সালে আমরা পাই। বেঞ্জামিন ব্লুমের একজন ছাত্র এটা কিন্তু পরবর্তী সময় তৈরি করে, নিজে কিন্তু রেকটিফাই করে। তাহলে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে এখানে কি বাদ গেল এবং কি রয়ে গেল। খুব ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে, আমাদের যে সিনথেসিসের জায়গাটা ছিল এটা কিন্তু ওপরে গিয়ে ক্রিয়েট হয়ে গেল, অর্থাৎ সিনথেসিস নামটা কিন্তু মুছে গেল। যেটা পরিবর্তিত হলো সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন নিচে এসে গেল। তার মানে আমাদের এখানে পরিবর্তন কিন্তু একটা হয়েছে, পরিবর্তন একটি হয়েছে। আমি জায়গার পরিবর্তন কথা বলছি না, আমি নামের পরিবর্তন বা ফেজের পরিবর্তনের কথা বলছি। সেটা কি হয়েছে, আমাদের যেটা সংশ্লেষণ ছিল, যেটাকে আমরা সিনথেসিস বলছি, সেটা কি হয়েছে, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, সেটা কিন্তু ক্রিয়েট হয়েছে। আমাদের সেটাই কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল প্রশ্নে, তুমি যদি প্রশ্নটা একবার দেখো কি বলছে দেখো। ব্লুমের যে নীতি ছিল নির্দেশনামূলক নীতি, সংশোধন জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত কি হয়েছিল, প্রথমে সংযুক্ত কি হয়েছিল সেটা জিজ্ঞেস করেছে। খুব ভালো করে দেখো তো এখানে সংযুক্ত কি হয়েছিল, এখানে নতুন সংযুক্ত কিন্তু ক্রিয়েট হয়েছিল, এখানে কিন্তু ইভ্যালিউট নতুন সংযুক্ত হয়নি বা সিনথেসিস নতুন সংযুক্ত হয়নি। আমাকে প্রথমে সংযুক্ত কি হয়েছে জিজ্ঞেস করেছিল, বা মাইনাস কি হয়েছে বা বিযুক্ত বা বাদ কি হয়েছে সেটা জিজ্ঞেস করেনি। আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে সংযুক্ত কি হয়েছিল, তারপর আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে বিযুক্ত কি হয়েছিল।
খুব ভালো করে দেখলে দেখো সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলো কি কি। সংযুক্ত তার মানে কি হয়েছিল, আমাদের কিন্তু ক্রিয়েট সংযুক্ত হয়েছিল, এবং বিযুক্ত যেটা হয়েছিল সেটা সিনথেসিস। বাংলায় দেখতে একটু অসুবিধা হতে পারে, কারণ বাংলার আমাদের সবসময় শব্দগুলোর মানে এক হয় না, তার জন্য সেটাও আমি রাখার চেষ্টা করেছি, ইংরেজিতেও রাখার চেষ্টা করেছি। ইংরেজিটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবে। অ্যাটিটিউড আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু একেবারেই সঠিক না, এটা তো ভুল বুঝেই গেলাম। সিনথেসিস এই বিষয়গুলো এগুলো তো প্রথমে ছিলই না। যেটা তোমাকে দেখতে হবে, হয় সিনথেসিস ক্রিয়েটিং হবে, নইলে ক্রিয়েটিং সিনথেসিস হবে। এবার তোমাকে দেখতে হবে সিকোয়েন্স কিভাবে সাজিয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন জিনিসটা প্রথমে ইনক্লুড হয়েছে, আফটার দ্যাট কোন জিনিসটা রিপ্লেস হয়েছে। ইনক্লুড হয়েছিল ক্রিয়েটিং এবং রিপ্লেস হয়েছিল সিনথেসিস। তার মানে কি আমাদের উত্তর কিন্তু ডি হবে। কখনোই সিনথেসিস অ্যান্ড সিস্টেম ক্রিয়েটিং কিন্তু হবে না। আমাদের উত্তর কি হবে, ক্রিয়েটিং এবং সিনথেসিস হবে। কারণ ক্রিয়েটিং সংযুক্ত হয়েছে, বিযুক্ত হয়েছে সিনথেসিস। খুব ভালো করে প্রশ্নপত্র পড়ে কিন্তু উত্তর করতে হবে। যদি কেউ সেটা না করে তাহলে বুঝতে হবে যে তার নাম্বার কিন্তু খোয়া যাবে, এবং 2023-এর মতো আরো হিউজ পার্সেন্ট মানুষজন কিন্তু পাশ করতে পারবে না। ব্রুনারের ওপর আমাদের কোয়েশ্চেন এসেছে ঠিকই, কিন্তু ব্রুনার মূলত আমাদের সিলেবাসে কিন্তু ছিল না। ঠিক আছে, দেখা যায় ব্রুনারের তত্ত্ব অনুযায়ী ঊর্ধ্বাংশে শিক্ষণে যে স্তরগুলো আছে সেগুলো হচ্ছে সক্রিয়তা স্তর, মূর্ততাধর্মী এবং সাংকেতিক একটা জায়গা রয়েছে। ঠিক আছে, এটা সাধারণভাবে মনে রাখবে। যেটা মনে রাখবে আরেকটা জিনিস কি বলছে দেখো, নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। মনে রাখবে বুদ্ধাঙ্ক মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়। ঠিক আছে, তারপরে যে জায়গাটা আসছে সেটা হচ্ছে আমাদের শিক্ষণ বা লার্নিং এর একটা ফেজের জায়গা, যেখানে তারা শিক্ষণের উপর বিভিন্ন মানুষজন, বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন তত্ত্বকে কিন্তু রেখেছিল। এইবারে এই তত্ত্বকে রাখার ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত রয়েছে। ঠিক তেমনই ভাবে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতাদর্শ দেখা যায়। কেউ বলছেন যে মানুষ শিখছে কেবলমাত্র ঠিক এবং ভুলের মাধ্যমে। কেউ বলছেন আবার মানুষ শিখছে বারবার করে কোনো একটা জিনিসের সংকেত পেয়ে। কেউ বলছেন মানুষকে কেবলমাত্র সিচুয়েশনের মধ্যে রেখে দিলে মানুষ তার পার্শ্ববর্তী পরিবেশের মাধ্যমে শিখে নিজের নিজের অন্তর্বুদ্ধি দ্বারা, নিজের ইনস্ট্রিংক্ট দ্বারা সে কিন্তু বুঝে কোনো একটা জিনিসকে সলভ করে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এরকম বিভিন্ন মতামত রেখেছেন বিভিন্ন বিজ্ঞানীরা। তার মধ্যে থর্নডাইক, প্যাভলভ বানানটা ভুল রয়েছে, স্কিনার, কোহলকার এবং কাফকা এরকম কিছু বিজ্ঞানী রয়েছেন। থর্নডাইক বলছেন ঠিক এবং ভুলের মাধ্যমে তিনি বলছেন তত্ত্ব দিয়েছেন। প্যাভলভ এবং আমাদের স্কিনার তারা অনুবর্তনের ওপর কিন্তু দেখছেন যে শিক্ষণ প্রণালীকে ব্যাখ্যা করছেন। আর কাফকা, কোহলকারও কিন্তু দেখাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সিস্টেমের ওপর মানুষকে যদি বা অসুবিধা বা সমস্যার সম্মুখে যদি রাখা হয়, মানুষ তার চারপাশের পরিবেশ থেকে নিজের বুদ্ধি দ্বারা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারে। এই জায়গায় দেখানো হচ্ছে, দেখো প্রশ্ন কি বলছে, একটা সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলোকে পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। কোনো একটা জায়গা থেকে সে নিজে বসে নিজের বুদ্ধি দ্বারা কোনো একটা জিনিসকে বারবার করে খুলছে এবং বারবার করে লাগাচ্ছে। বারবার করে খুলছে, বারবার করে লাগাচ্ছে মানে কি, মানে তার কিন্তু কাজে কোথাও গিয়ে ভুল হচ্ছে। ঠিক আছে, কাজে কোথাও গিয়ে বারবার সে ভুল করছে, ভুল করে সেটাকে কিন্তু আবার ঠিক করার চেষ্টা করছে। এই যে তত্ত্ব ভুল এবং ট্রায়াল অ্যান্ড এররের যে থিওরি আছে, এটা কিন্তু আমাদের থর্নডাইক দিয়েছে। ঠিক আছে, আমরা যদি মূলত ভাবে একটিকে বলতো তাহলে আমরা এটা কিন্তু থর্নডাইকের সাথে কেবলমাত্র যেতাম, কারণ বারবার করে খুলছে, বারবার করে ভুল করে সেটাকে ঠিক জায়গায় আসছে এক্সাক্ট ভাবে বললে সেটা কিন্তু থর্নডাইক। কিন্তু আমাদের এখানে যেহেতু দুটো অপশন দেওয়ার কথা রয়েছে, সেহেতু আমরা এটাকেও একবার দেখবো, কোহলকার এবং কাফকার কথা। যেখানে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন শিম্পাঞ্জিকে একটা ট্রাকের মধ্যে রেখেছেন বা একটা জায়গায় রেখেছেন, সেখানে শিম্পাঞ্জিকে নিজস্ব কোনো একটা সমস্যার সম্মুখে রেখেছেন, বা তার সামনে কলা রাখা হয়েছে, সেটাকে সে কিভাবে পেরে খাবে, হয়তো উঁচুতে ঝোলানো হয়েছে। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে সে নিজেই সেই প্রবলেমের চারপাশ থেকে কোনো একটা সরঞ্জাম জোগাড় করে সেই জিনিসটাকে পেরে খাবার চেষ্টা করছে, বা সেই নির্দিষ্ট স্থান থেকে বেরোনোর চেষ্টা করছে, এবং সে পরবর্তী জায়গায় সলভ হচ্ছে। তার মানে কি হলো, সে নিজে কোনো একটা জায়গায় থেকে বা ভুল করে বা নিজের নির্দিষ্ট বুদ্ধি দ্বারা শিখে সে কিন্তু নিজে সেই সমস্যাটা থেকে বের করতে পারছে। এই কাফকা এবং কোহলকারও সে একই জায়গাকে এক্সপ্লেন করে, যেমন থর্নডাইককে এক্সপ্লেন করে। তার মানে আমাদের উত্তর কি হবে, কিন্তু এই প্যাভলভ এবং স্কিনারের ক্ষেত্রে কিন্তু আমরা সেই বিষয়টা দেখতে পাই না। তার জন্য আমরা কিন্তু সেই দুটোকে নেব না। তারা অনুবর্তনের উপর ক্রিয়াকে রেখেছেন, একজন প্রাচীন অনুবর্তনের উপর রেখেছেন। তো এই জায়গাটাকে ব্যাখ্যা করে। তো আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে ডি অপশন, যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্যাখ্যা করব যে
আমরা কিন্তু ১ এবং ২ ৪ কে সঠিক বলে নেব। কারণ সেখানেই আমরা এই দুটো পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে থর্নডাইক এবং কাফকা কোহলকারের তত্ত্বেই আমরা কেবলমাত্র বারবার করে বাচ্চার নিজের বুদ্ধির দ্বারা কোনো কিছু খোলা, কিছুকে ঠিক করা, কোনো ভুলের মাধ্যমে শেখা, কোনো সমস্যার মাধ্যমে থেকে সেটাকে নিজের বুদ্ধি থেকে বেরিয়ে আসা, এই জায়গাগুলো কিন্তু শেখায়। ঠিক আছে? মনে রাখবে খুব ভালো করে, এই প্রত্যেকটা বিষয় আমরা একটা একটা করে এক একটা শিখন তত্ত্ব তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমাদের সাথে পড়াবো। এবং সেটা কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু ডেটের মাধ্যমে হবে, অর্থাৎ নির্দিষ্ট কিছু তারিখের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? আমরা সাধারণত ভাবে বুধবারে কাজ করব, আমরা সাধারণত ভাবে শুক্রবারে কাজ করব এবং চেষ্টা করব শনিবারে কাজ করতে। ঠিক আছে? তাহলে কি হলো, আমরা কিন্তু বুধবারে রাখবো ক্লাস, আমরা কিন্তু শনিবারে রাখছি ক্লাস, এবং তার সাথে সাথে আমরা কিন্তু শুক্রবারে ক্লাস রাখছি, আমরা কিন্তু শুক্রবারে ক্লাস রাখছি। ঠিক আছে? সোম বুধ সোম বলছি, বুধ শনি এবং শুক্রবারে আমরা কিন্তু ক্লাস রাখার চেষ্টা করব, এবং আমরা একটা নির্দিষ্ট সময় নির্বাচন করে নেব, যে সময় তোমরা বলবে। আমি সাধারণত ভাবে সকালবেলা ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করব। এবং মনে রাখবে, দুদিন তোমাদের আমি সিডিপি ক্লাস দেব, দুদিনের মাধ্যমে একটা দিন এক্সাম থাকবে এবং একটা দিন থাকবে কিন্তু আমাদের থিওরি ক্লাস। দুদিন কিরকম বলতে দেখো, তোমাদের বুধবার দিন যেরকম, আমি যদি বুধবার দিন ধরে নিই, এই দিনকে আমি তোমাদের বাংলা থিওরি একটা জায়গা করাবো, অর্থাৎ গ্রামারের জায়গা। শুক্রবার দিন আজকে আজকে তোমাদের একটা ক্লাস আপলোড হবে, যেহেতু এই দিনকে আমি সিডিপি বা যেটাকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বলি। এই যে শনিবার দিনটি দেখছো, এখানে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করব। সেই কোয়েশ্চেনটা হতে পারে বাংলার, হতে পারে আমাদের সিডিপির। আমি তোমাদের জানিয়ে দিলাম, আমরা চেষ্টা করব প্রত্যেক বুধ শনি এবং শুক্রবার দিন ক্লাস রাখার। বুধ এবং শুক্রবার দিন আমরা থিওরি ক্লাস রাখবো, শনিবার দিন আমরা কিন্তু সেটার উপর কোয়েশ্চেন করার চেষ্টা করব। অবশ্যই কোনো কোনো বুধবার বা কোনো কোনো শুক্রবারও হয়তো আমরা কোয়েশ্চেন করতে পারি, বাট সাবজেক্টটা স্পেসিফিক থাকবে। বুধবারে আমরা বাংলা করব, শুক্রবার দিন আমরা সিডিপি করব, শনিবার দিন তার উপর আমরা কিন্তু কোয়েশ্চেন করব। মাঝে যদি বলে কেন এই ডেটটাকে এরকম রাখার, কারণ আমার ক্লাসেস থাকে, তোমরা জানো, অনেকেই জানো, অনেকেই জানো না, জানার তেমন ভাবে প্রয়োজনীয়তা নেই। আমি নিজে কিছু ক্লাসেস, কিছু ইনস্টিটিউশনের সাথে যুক্ত, তো সেখানে আমার ক্লাসেস থাকে, সেই জন্য করানো সম্ভব হয় না। যতটুকু সময় আর কি বার করে নিজের মতো করে কোনো একটা জায়গা তৈরি করা যায়, সেই জায়গা থেকে এই চ্যানেলটা তৈরি করা। একেবারে নিজের ইচ্ছে, নিজের কোথাও গিয়ে একটা প্রয়োজনীয়তা মনে হয়েছে নিজেকে এক্সপ্রেস করার জায়গা, যেখানে দাঁড়িয়ে আমার স্টুডেন্ট গুলো প্রচুর জায়গায় ক্লাস করে আমাদের, তো সেখানে দাঁড়িয়ে নির্দিষ্ট একটা জায়গা, যেখানে দাঁড়িয়ে তারা নন্দিতা ম্যামকে সঠিকভাবে পেতে পারবে এবং নিজেদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সুযোগ সুবিধা বা সুবিধা অসুবিধার কথাগুলো, তাদের প্রয়োজনীয়তার কথাগুলো তারা আমার সামনে বলতে পারবে। ঠিক আছে? চলে আসি, অনেকটা কথা হলো, চলে আসি যে বিষয়টা, এটা কি বলছে দেখো, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত। খুব ভালো করে কোয়েশ্চেন লক্ষ্য করবে, অনুপযুক্ত কথাটা কিন্তু বলা হয়েছে। অনুপযুক্ত মানে কি, যেটা উচিত নয় এরকম একটা জায়গাকে বলছে। মূল্যায়নের ক্ষেত্রে এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলছে নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীর শিক্ষা, সহশিক্ষা উভয় দিকগুলোকে যাচাই করে। একেবারেই তাই, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের যেটা কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ লার্নিং থাকে বা এভালুয়েশন থাকে, সেটা বাচ্চা সর্বদিককে মূল্যায়ন করবে এবং তার সাথে সাথে কিভাবে সে পড়াশোনা করছে, সে নাম্বার কিরকম পাচ্ছে, তার কি দিকে এগোনো প্রয়োজন, সেই প্রত্যেকটা দিকে যাচাই করছে। তারপর কি বলছে, নির্ণায়ক যে অভিক্ষা রয়েছে, অর্থাৎ নির্ণায়ক যে ইভ্যালুয়েশনটা রয়েছে, সেটা বলছে সংশোধনী ব্যবস্থার সাথে সংযুক্ত। তোমরা অনেকেই জেনে থাকবে বা না জেনে থাকবে, নির্ণায়ক যে অভিক্ষা বা মূল্যায়ন প্রসেসটা রয়েছে, সেটা বাচ্চার সংশোধনী ব্যবস্থার জন্য কিন্তু উপযুক্ত। তারপর কি বলছে, প্রস্তুতিকালীন মূল্যায়নে শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। প্রস্তুতিকালীন মূল্যায়নে শ্রেণীকক্ষের পাঠের অগ্রগতি পরিমাপ করে না, এটা কিন্তু আমাদের সঠিক নয় বা অনুপযুক্ত একটা দিক। তারপর যেটা বলছে, সমগ্র নির্দেশনামূলক প্রক্রিয়ার পর শিক্ষিকা বা শিক্ষক সামেটিভ অ্যাসেসমেন্টের কৌশলটি ব্যবহার করেন। এটাও এক প্রকার ঠিক। সমগ্র মূল্যায়ন নির্দেশনামূলক যে জায়গাটা রয়েছে বা মূল্যায়ন রয়েছে, সেখানে শিক্ষক শিক্ষিকা কিন্তু সামেটিভ যে অ্যাসেসমেন্ট হয়, একত্রে বা সমষ্টিবাচক যে অ্যাসেসমেন্ট হয়ে থাকে, তার কৌশলটি কিন্তু ব্যবহার করে থাকে। যেটা করা হয় না, সেটা হচ্ছে গিয়ে আমাদের যখন কোনো একটা জিনিসকে আমরা যখন শুরু করি বাচ্চাদের জন্য, সেখানে কিন্তু আমাদের দেখতে হয় বাচ্চা কতটা এগোলো কতটা এগোলো না। আমি হঠাৎ করে বাচ্চাকে কোনো একটা জিনিস শিখিয়ে পড়িয়ে আমি ভুলে যাব না, আমাকে তো দেখতে হবে বাচ্চা বিষয়টা বুঝছে কিনা এবং বাচ্চা সেটাকে আন্ডারস্ট্যান্ড করছে কিনা, বাচ্চা সেটাকে আত্মস্থ করতে পারছে কিনা। যদি কিছু সমস্যা থাকে, সেখানে কিন্তু আমাদের অবশ্যই সঠিক করতে হবে। এবং প্রথমের দিকে আমাদের বলা হয় না, তাকে ভিত পোক্ত থাকা দরকার।
এই ভিতপোক্ত জায়গাটা কোথাও গিয়ে এখানে রিফ্লেক্ট করে। প্রস্তুতিকালীন পর্যায়ে বাচ্চাকে যখন শেখানো হয় অবশ্যই দেখা উচিত বাচ্চা কতটা শিখছে। আমরা কিন্তু পাঠের অগ্রগতি পরিমাপ করি। এখানে বলা হয়েছে আমরা কিন্তু পাঠের অগ্রগতি পরিমাপ করি। ঠিক আছে, তো এটা আমাদের জন্য অনুপযুক্ত। তারপর কি বলছে দেখো, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুকে কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে কি বলা হয়ে থাকে। খুব ভালো করে বুঝবে, আমরা যখন কোনো একটা বাচ্চার সম্পর্কে কথা বলছি, বাচ্চার মধ্যে বিশেষ কিছু দিক দেখা যায় পিয়াজেটের মতানুসারে। তার আত্মকেন্দ্রিক চিন্তন দেখা যায়, তার মধ্যে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা দেখা যায়, এককেন্দ্রিক চিন্তন দেখা যায়, অবযুক্তিমূলক চিন্তন দেখা যায়, বিভিন্ন ধরনের থিঙ্কিং দেখা যায়। সে অন্য কারোর দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারছে না, সে কেবলমাত্র নিজের জগতে রয়েছে। বাচ্চার বলে না, তার একটা নিজের জগৎ থাকে, তাই সে কেবলমাত্র নিজের কথাতেই বিশ্বাসী। সে নিজে যা দেখছে শুনছে বুঝছে সেটাই তার কাছে সত্যি। বাকিরা কি বুঝলো তাতে তার যায় আসে না, বা সে হয়তো বুঝতেও পারে না এবং সঠিকভাবে সত্যি। পিয়াজে বলছেন এরকম কিছু থিঙ্কিং বাচ্চার মধ্যে দেখা যায়। এইবারে খুব ভালো করে বুঝবে, তিনটে চিন্তনের কথা আমি এখানে তোমাদেরকে এক্সপ্লেন করব। প্রথম যেটা আছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা, অবজেক্ট পার্মানেন্স বলা হয়ে থাকে এটাকে ইংরেজিতে। প্রশ্নটা একটু বলে নি, কি বলছে দেখো, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে। অন্য কারো দৃষ্টিভঙ্গি দিয়ে বাচ্চা নিজে কিন্তু বুঝতে পারছে না। আমি যদি বাচ্চাকে বলে থাকি তুই এই রাস্তা দিয়ে যাবি, এই রাস্তা দিয়ে গেলেই স্কুলে সোজা পথ হবে, কিন্তু সে তার বন্ধুদের দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছে, কারণ তার বন্ধুরা তাতে যাচ্ছে, সে আমার কথা বুঝতেই পারলো না যে আমি তাকে বলছি তার যাতে কষ্টটা কম হয়। সে হয়তো হেঁটে স্কুলে যাচ্ছে, তাকে যদি তুমি এটা দেখানোর চেষ্টা করো সে সেটা বুঝতে পারছে। বা আমি তাকে হয়তো লঙ্কা খেতে বারবার করে বারণ করছি যে এটা ঝাল হয়, কিন্তু তার কাছে সেটা ভীষণ চকচকে একটা লাল লঙ্কা, সে মুখে দিয়ে বসে রইলো, তার ঝাল লেগেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে সেটা ঝাল, সেটা ঝাল, সেটা ঝাল, কিন্তু বাচ্চা আমার দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারলো না। এটা বাচ্চাদের একটা দিক থাকে, দেখবে প্রত্যেকটা বাচ্চার মধ্যে দেখা যায়। এই যে আমি তাকে বোঝাতে চাইলাম কিন্তু বোঝাতে পারলাম না, এটা হচ্ছে বোঝার অক্ষমতা তার, এটা বাচ্চাদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, এইবারে এই প্রশ্নটা আমাদের করা হচ্ছে, ঠিক আছে, যে বাচ্চার এই না বোঝার যে ক্ষমতাটা, অন্যের দৃষ্টিভঙ্গিকে আমি বাচ্চাকে কিছু বোঝানোর চেষ্টা করলাম, বাচ্চা সেই দৃষ্টিভঙ্গি বুঝতে পারছে না। এই যে অন্যের দৃষ্টিভঙ্গি বাচ্চা বুঝতে পারলো না, এই অক্ষমতাকে কি বলা হয়ে থাকে। বস্তু স্থায়িত্ব কি হয় সেটা বুঝে নাও আগে। এটাকে অবজেক্ট পার্মানেন্স বলা হয়ে থাকে। বাচ্চা তার চোখের সামনে না কোনো থাকা জিনিসের ওপরেও বিশ্বাস করতে পারে। তার বাবা মাকে যদি বলা হয়ে থাকে, তার বাবা মা যদি অফিস গিয়ে থাকে, তাকে যে রাখছেন সেই ন্যানি যদি তাকে বলে থাকে তোমার বাবা মা পাশের ঘরেই আছে, এক্ষুনি আসছে, বাচ্চা সেই কথা বিশ্বাস করে। এবং বাচ্চা 0 থেকে 2 বছর পর্যন্ত এই বাচ্চার মধ্যে এইসব থিঙ্কিং গুলো দেখা যায়। সে কিন্তু বিশ্বাস করে, এটা তার মানে কি, তার চোখের সামনে না থাকা সত্ত্বেও সে বিশ্বাস করে সেই জিনিসটা তার কাছে আছে বা আশেপাশেই কোথাও আছে, কিছুক্ষণ পরেই তার সামনে কিন্তু চলে আসবে। এটা হচ্ছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে ধারণা। বস্তু তার চোখের সামনে না থাকা সত্ত্বেও এটা বিশ্বাস করা সেই বস্তুটা কোথাও না কোথাও তার চারপাশে পৃথিবীতে আছে। ঠিক আছে, এটা হচ্ছে বস্তু স্থায়িত্ব সম্পর্কে। এককেন্দ্রিক চিন্তন কি, বাচ্চা তোমার দৃষ্টিভঙ্গিকে বুঝতে পারবে না। খুব ভালো করে বুঝবে, বাচ্চা এককেন্দ্রিক চিন্তন করছে, আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেই জায়গাটা বাচ্চা বুঝতে পারছে না। খুব ভালো করে বুঝবে, কিন্তু এককেন্দ্রিক চিন্তনের স্পেশালিটি এটা যে আমি তাকে রিভার্সাল থিঙ্কিং এ বোঝাতে পারছি, কিন্তু আমি যদি তাকে এটা বোঝানোর চেষ্টা করি যে আমরা আজকে জাহাজ পথ দিয়ে মাসি বাড়ি যাবো, সে এটা বুঝতে পারছে। আমি কথার কথা বললাম, আমি যদি আত্মকেন্দ্রিকটা বোঝাই তাহলে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হবে। আত্মকেন্দ্রিক বিষয়টা কি, বাচ্চার নিজের থিঙ্কিং। এই যে যেই কারণে সে আমার কথা বুঝতে পারলো না, আমি কেন তাকে ঝাল লঙ্কা খেতে বারণ করলাম, সে যে খেলো এবং তার ঝাল লাগলো, তারপর সে ছুঁড়ে ফেলে দিল, এটা বাচ্চার নিজের জগৎ। এটাকে আত্মকেন্দ্রিক চিন্তন। বাচ্চা বাড়িতে এসে বলছে মা আজকে রাঘবকে প্রিন্সিপাল ভীষণ মেরেছে, এবং এই রাঘবের কথা তার চারপাশে থাকা 10টা লোক যদি আসে, তোমার বাড়ির পাশের বাড়ি কাকিমা এসছে, জেঠু এসছে, যেই আসুক না কেন, তার টিচার এসছে, তার বাবা মা এসছে, তাদের সকলকে বলছে, এটা তার নিজস্ব জগৎ। সে এখানে নিজের চিন্তাধারা সম্পৃক্ত, এবং এখানে সে তোমার চিন্তাধারা বা অন্য কারো চিন্তাধারা বুঝতে পারে। বোঝাতে পারলাম? খুব ভালো করে বুঝবে। এইবারে আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি, এখানে বাচ্চা তোমার চিন্তাধারা কিন্তু বুঝতে পারছে না, তার জন্য এই অক্ষমতার জায়গাটাকে আমরা আত্মকেন্দ্রিক বলছি। তোমার মনে হতে পারে এককেন্দ্রিক চিন্তন কেন না,
এককেন্দ্রিকতা একদিক থেকে ভাবা অনেকের কাছে প্রশ্ন, কিন্তু এটা মারাত্মক একটা বিষয় যেটা অনেকে ধরতে পারেনি। সেটা হচ্ছে এরকম, এককেন্দ্রিক চিন্তনটাও কিন্তু একদিক থেকে ভাবা। খুব ভালো করে বুঝবে, এককেন্দ্রিক চিন্তন আর আত্মকেন্দ্রিক চিন্তনের মধ্যে পার্থক্য এটা, আত্মকেন্দ্রিক চিন্তন ব্যক্তির নিজের, আত্মর নিজের, শিশু নিজের। এককেন্দ্রিক চিন্তন আমার, তোমার, ব্যক্তির নিজের, ওই শিশুর, কোনো টিচারের, যে কোনো কিছু হতে পারে। খুব ভালো করে ধরবে এই বিষয়টা কি বলছে। এককেন্দ্রিক চিন্তন মানে কি, একদিক থেকে কোনো একটা বিষয়কে ভাবা। আমি বললাম তুমি আজকে স্কুলে যাবে না কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী আছে, তার জন্য তোমার বিদ্যালয় ছুটি। বা তুমি স্কুলে যাবে, রবীন্দ্র জয়ন্তী আছে, তোমাকে তৈরি হয়ে যেতে হবে। সে জিজ্ঞেস করলো যে আমি স্কুল ড্রেস পরে কেন যাব না, কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী আছে, আজকে সুন্দর করে তোমাকে ড্রেস আপ করিয়ে দেওয়া হবে, সেখানে গিয়ে আমরা অনুষ্ঠানে পার্টিসিপেট করবো, দ্যাটস ওয়াই। সে এটা কিন্তু বুঝতে পারবে। এবারে তুমি খুব ভালো করে বুঝবে, এই বোঝার জায়গাটা তার নিজের ছিল না, তুমি তাকে বুঝিয়েছো, তুমি তাকে বুঝিয়েছো, তাই সে বুঝেছে। কিন্তু এটা বাচ্চার নিজের নয়। আত্মকেন্দ্রিক সবসময় বাচ্চার নিজের থাকবে, সে অন্য কারো দৃষ্টিভঙ্গিকে বোঝার চেষ্টাই করে না বা বুঝতে পারে। কিন্তু এককেন্দ্রিক চিন্তন বাচ্চার নিজেরও হতে পারে, ঠিক তেমনই ভাবে অন্য কেউ তাকে বুঝিয়ে থাকতে পারে। তার টিচার তাকে বোঝাতে পারে, তার বাবা তাকে বোঝাতে পারে, তার মা, দিদি, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ব্যক্তিত্ব তার হতে পারে, তার দৃষ্টিভঙ্গিতে এসে চলতে পারে। কিন্তু আত্মকেন্দ্রিক চিন্তা ব্যক্তি নিজের, ব্যক্তি একান্ত নিজের। এই রাঘবকে সারা বিশ্বর কেউ না চিনলেও সে তাকে চেনে এবং সে বিশ্বাস করে এই পৃথিবীর সকল ব্যক্তিত্ব তাকে চেনে, এবং এই যে ধারণা তার মনের মধ্যে, এটা তুমি পরিবর্তন করতে পারবে না। কিন্তু এককেন্দ্রিক চিন্তা ব্যক্তি নিজের নাও হতে পারে। এটা হচ্ছে পার্থক্য, এই কারণে সেটা এককেন্দ্রিক চিন্তন নয়। অনেকের মনে হতে পারে যে অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে বুঝছে তো শিশু, তার মানে এককেন্দ্রিক চিন্তন, মানে অন্যের দৃষ্টিভঙ্গি বাচ্চা বুঝতে পারছে, তো অন্যের দৃষ্টিভঙ্গি রয়েছে সেখানে বুঝতে পারছে। ঠিক তেমনই ভাবে এটা মনে হতে পারে যে আত্মকেন্দ্রিক চিন্তন কেন হবে, কারণ সেটা ব্যক্তির নিজের নয়, তার জন্য এটা আত্মকেন্দ্রিক চিন্তন হবে। যদি ব্যক্তির নিজের হতো, আমি বলতে চাইছি এটা, যে এককেন্দ্রিক চিন্তন বাচ্চার নিজের নাও হতে পারে, আত্মকেন্দ্রিক চিন্তন ব্যক্তির নিজের, এবং সেখানে দাঁড়িয়ে বাচ্চা আর কারোর কথা শোনে না। কিন্তু এককেন্দ্রিক চিন্তন বাচ্চা অন্যের কথাও কিন্তু শুনতে পারে, তার জন্য এটা এককেন্দ্রিক চিন্তন নয়। কোয়েশ্চেন পড়লে আরো একটু ভালো করে শুনলে ব্যাপারটা বুঝতে পারবে। তারপরে যেটা 13 নম্বর প্রশ্ন বলছে, শিক্ষক শিক্ষিকা শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি অনুসরণ করছেন না। শিক্ষণের যে নীতি আছে, শিক্ষণের নির্দিষ্ট কিছু নীতি থাকে। তিনি প্রথমে উত্তর আমাদের দেখাচ্ছে, প্রথমে মনুষ্যত্ব, পরে মানুষের ধারণা দেবেন। মনে রাখবে আমাদের শেখানোর কিছু নীতি আছে। যেমন ভাবে আমরা অঙ্ক শেখাবো তেমন ভাবে নিশ্চয়ই বাংলা শেখাবো না। ঠিক তেমনই ভাবে যেমন ভাবে আমি বাংলা শেখাবো তেমন ভাবে নিশ্চয়ই ফিজিক্যাল এডুকেশন বিষয়টা শেখাবো না। পার্থক্য আছে। দেখো, সেরকমই কিছু পার্থক্যের কথা তুমি আজকে শুনে নাও বা জেনে নাও। দেখো, দ্বিতীয় বিষয় কি বলছে, কেন এটা নয় সেটা আমি বোঝাচ্ছি, তার আগে বলি কেন এগুলো সঠিক, এটা আগে বুঝে নাও। প্রথমে বলছে যে প্রথমে কুকুরের ছবি দেখান, তারপর ভাল্লুকের ছেলের দেখান। এই বিষয়টা তোমাকে চেনা জগৎ থেকে অচেনার দিকে বোঝাচ্ছে। শিক্ষণে কিছু নীতি থাকে, চেনা অচেনার থেকে, আমাদের বাচ্চা চেনার জগৎ থেকে অচেনা জগতে নিয়ে যেতে হয়। ঠিক আছে, যেটা সে চারপাশে দেখছে তাতে তার শিখতে সুবিধা হয়। প্রথমে বাগান দেখান, তারপরে গাছপালা। এটা শিক্ষণীয় নীতি কেন হবে, তুমি বলতে পারো যে গাছপালা তো গাছপালা হয় ম্যাডাম, গাছপালা তো পাশে পাশে দেখতে পাচ্ছি, বাচ্চাকে আগে গাছপালা দেখানো হয়। এই গাছপালা বলতে আমরা নির্দিষ্ট কোনো দিক স্পেসিফিক বোঝাচ্ছি, কিন্তু বাচ্চাকে আমি যখন শেখাবো তখন সাধারণ থেকে বিশেষে শেখাই, অর্থাৎ স্পেসিফিক থেকে জেনারেল থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছি। মানে আমি প্রথমে পৃথিবীকে দেখাবো, তারপর পৃথিবীর মধ্যে থাকা জল, স্থল, মাটি, বায়ু এগুলোকে দেখাবো। বোঝাতে পারছি? সাধারণের থেকে স্পেসিফিকের দিকে যাচ্ছি। আমি প্রচুর পাখিদের দেখাবো, কাককে দেখাচ্ছি, ইসেকে দেখাচ্ছি, এই উদাহরণগুলো থেকে দেখাচ্ছি, সব পাখিদের একসঙ্গে কোনো একটা জায়গা রয়েছে, পাখিকে দেখাচ্ছি। এবার আমি তাকে বেসিকভাবে স্পেসিফিক করে দেখাচ্ছি বাড়িতে এসে, যে তাকে পাখিরালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সে প্রচুর পাখি দেখে এসেছে, আমি বলছি এগুলো সব পাখি। বাড়িতে এসে তাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, দেখো কাক, কাকের দুটো ডানা আছে, কাক কিন্তু উঠতে পারে, তার জন্য কাক কিন্তু পাখি। ঠিক তেমনই ভাবে বাবুই যদি দেখে থাকে, তাহলে বাবুই দুটো ডানা আছে, বাবুই কিন্তু উড়তে পারে, তারা কিন্তু পাখি। এই বিষয়গুলোর মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করলাম, বিষয়টা সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তেমনই ভাবে সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে একটা ধারণা গঠন করা, যে ওপর থেকে তুমি যে জিনিসই ফেলো না কেন নিচের দিকেই পড়বে।
এটা আমাদের একটা সাধারণ বৈশিষ্ট্য সমূহ ধারণা, যেটার মাধ্যমে কিন্তু আমরা শেখানোর চেষ্টা করি। সাধারণ কোনো একটা বিষয়কে আইডেন্টিফাই করে বৈশিষ্ট্যগুলোকে দেখিয়ে একটা ধারণা তৈরি করা, বা তুমি একই ধরনের কিছু সমস্যা থেকে কোনো একটা আইডেন্টিফাই জিনিস করলে যে এই ধরনের কিছু সমস্যা হলে এই তার সমাধান হবে। বুঝতে পারলাম? তার মানে কি হলো, এই দেখো এখানে কি বলছো, মনুষ্যত্ব জিনিসটা তাহলে কোথা থেকে এলো? আগে তো আমাকে চেনা জগৎ মানুষের সম্পর্কে তাকে ধারণা দিতে হবে। মনুষ্যত্ব খায় না মাথা দেয়, বাচ্চা তো জানে না। আগে তাকে মানুষের সম্পর্কে জানাতে হবে। জানাতে হবে মানুষ কি করে, মানুষের মনুষ্যত্ব জিনিসটা কি হয়। আগে মানুষকে জানাতে হবে, তারপর মনুষ্যত্ব আসবে। শেখানোর জিনিসটা এরকম হওয়া উচিত ছিল। যেহেতু এটা সেরকম হয়নি, তার জন্য এটা কিন্তু অনুপযুক্ত বা ভুল। এটা শিক্ষণ নীতিকে মেনটেন করে। ঠিক আছে? যাই হোক, আজকের 13 নম্বর কোয়েশ্চেন অব্দি আমরা কিন্তু ক্লাসকে রাখার চেষ্টা করব। পরবর্তী ক্লাসেস গুলোতে এই প্রত্যেকটা বিষয়কে আমরা কিন্তু সলভ করব। এটা পার্ট 1 এর মধ্যে 13টা কোয়েশ্চেন, আমি ভেবেছিলাম আজকে 15টা করাবো। অনেকটা যেহেতু এক্সপ্লেনেশনে যাচ্ছি, সেহেতু আমরা 13 নম্বর অব্দি করালাম। আমরা চেষ্টা করবো এই 30টা প্রশ্ন 3টে ক্লাসের মাধ্যমে সলভ করা। ঠিক আছে? অর্থাৎ আমরা আজকে শুক্রবারে দাঁড়িয়ে ক্লাসটা করছি, পরবর্তী ক্লাস কিন্তু আমরা আবার শনিবারে রাখতে পারি, কারণ আমরা চেষ্টা করব যে শনিবারেও কিছু কোয়েশ্চেনকে এগিয়ে রাখা। ঠিক আছে? যাতে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই কোয়েশ্চেন সিরিজটা কমপ্লিট হয় এবং তোমরা বুঝে সেটাকে শেষ করতে পারো। অবশ্যই কিন্তু তোমাদের হেল্প হবে বলে প্রত্যেকটা জিনিসপত্রে আমার মতামত। সো আজকের ক্লাস এই অবধি রাখবো আমরা, এবং সকলে ক্লাস কেমন লাগলো সেইটুকুনি জানাবে, এবং আশা করছি তোমাদের প্রত্যেকটা বিষয় ভালো লাগবে। এবং আজকের সিরিজ আমাদের এই অবধি থাকবে। সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে ক্লাসটি দেখার জন্য, এবং দেখে অবশ্যই জানাবে কেমন লাগলো, এবং তোমাদের কোথাও অসুবিধা হলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। দেখা হচ্ছে কালকের ক্লাসে, এবং আরো বাকি 13টা কোয়েশ্চেন বা 15টা কোয়েশ্চেন বা 20টা কোয়েশ্চেন আমরা কিন্তু সিরিপিট কালকে অর্থাৎ শনিবার দিন করার চেষ্টা করবো। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ আজকে ক্লাস দেখার জন্য।